শোনো আরহাম, রাজনীতি শব্দে নীতি থাকলেও বাস্তবে রাজনীতিতে এইসব নীতি খাটে না। পলিটিক্সে ভালো কিছু করতে হলে নীতিফিতিগুলোকে মেরে কেবল নিজের টার্গেটে ফোকাস করতে হবে। সেই টার্গেট অর্জন করার জন্য মাঝে মাঝে একটু পাষাণ, একটু অবিচক, একটু বেপরোয়া হতে হবে। মনে রাখবে, তোমার কর্মীরাই তোমার শান্তি। তুমি কিন্তু সব জায়গা থাকতে পারবে না, তোমার কর্মীরাই তোমার ভরসা। সুতরাং কিছুতেই এমন কাজ করবে না সেটাতে তোমার দল হালকা কিংবা তুমি কর্মী হারাও। বুঝেছ? মহানগর কার্যালয়ের যুগ্ম সম্পাদক জালালুর রহমান কথা শেষ করেই ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলেন। আরহামের চিন্তিত মুখটা দেখে বললেন, আরে তুমি এত টেনশন করছো কেন? নাও, চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে চা। আরহাম চায়ের কাপ হাতে নিল, কিন্তু চুমুক দিল না। ভীষণ ভাবুক হয়ে বলল, যতদিন ঘনাচ্ছে চারপাশ থেকে চেনা অচেনা শত্রুরা সব মুখে আছে কিছু একটা করার জন্য। জালাল সাহেব শব্দ করে হাসলেন, চায়ের কাপে দ্বিতীয় চুমুক বসিয়ে বললেন, পলিটিক্স ইজ নট এ কাপ অফ টি আরহাম। আরহাম মাথা ঝাঁকালো। তাই তো, কথা সত্য। জালালুর রহমান উঠে দাঁড়ালেন, হাতে ঘড়িতে সময় দেখে বললেন, আজ তাহলে আসি আরাম, পরে আবার কথা হবে। আরহাম চেয়ার থেকে উঠল না, বসে থেকেই জবাব দিল, জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। জালালুর রহমান চলে যেতেই আরহাম বেশ আয়েশ করে পুরো চাটা শেষ করলো। তার থেকে কিছুটা দূরে সোফায় ওয়াজিদ বসা, যে কিনা আধ ঘন্টা যাবৎ মাথা নিচু করে পা নেড়ে যাচ্ছে অনবরত। আরহাম তাকে এক নজর দেখে আবার চোখ সরিয়ে নিল। চারদিকে চোখ মেলে একবার তোফায়েলকে খোঁজার চেষ্টা করলো। রাশেদ নিচু গলায় জানতে চাইল, কাকে খুঁজছেন ভাই? আরহাম এদিক ওদিক দেখতে দেখতেই জবাব দিল, তোফায়েলকে। তোফায়েল এলো মিনিট 10 মাথায়। আরহাম ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে জানতে চাইল, আজকে কোনো মিটিং হচ্ছে নাকি। তোফায়েল জানালো, আজ যে মিটিং হওয়ার কথা ছিল সেটা বৃষ্টিতে বাতিল করা হয়েছে। আরহাম মৃদু হেসে আবেশে চোখ বুজিয়ে নিল। আজকের জন্য তবে একটু শান্তি পাওয়া গেল। এই কয়দিন টানা মিটিংয়ে শরীরে বিরক্তি ধরে গেছে। শেখ শাহরিয়ার আরহাম ইদানিং টের পাচ্ছে রাজনীতি বিষয়টা অত্যন্ত কঠিন। দেখতে বড্ড সহজ মনে হয়, তবে একবার এসবে ঢুকে গেলে বের হওয়া মুশকিল। আরহাম অবশ্য সেসব নিয়ে বিচলিত নয়। রাজনীতি তার রক্তে মিশে আছে, এই জিনিসটা সে তার প্রতিটা ইন্দ্রিয় থেকে অনুভব করতে পারে। আরহাম রাজনীতিতে নতুন না, সে জন্ম থেকেই রাজনীতি দেখে আসছে। রাজনীতি তার নেশা, ইদানিং আবার পেশাও। সময়টা তখন শ্রাবণের মাঝামাঝি। শ্রাবণের দিনগুলো কেমন যেন ছন্নছাড়া। সকালবেলা আবহাওয়াটা কিছুটা ভালো যেতেই বিকেল হতে না হতেই ঝুম বৃষ্টিতে পুরো শহর ভেসে যায়। আজও ঠিক তেমনই একটি দিন। সকালবেলা আকাশ ছিল স্বচ্ছ, একেবারে পরিষ্কার। সেই আকাশই দুপুরের পর থেকে মেঘলা আর কালো হতে হতে শেষ পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে রূপ নিয়েছে। টানা 1 ঘন্টা ঝমঝম বৃষ্টির পর আকাশ কিছুটা শান্ত হয়েছে। একটু আগেই থেমে থেমে বাজ পড়ছিল, এখন সবকিছুই শান্ত, নিবিড় আর কিছুটা থমথমে। টানা বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে, এখানে সেখানে পানি জমেছিল। এলাকায় চায়ের দোকানগুলোতে তখনও কম বেশি মানুষের ভিড়। রাস্তায় স্বাভাবিকের তুলনায় লোকজনের সংখ্যা খুব সীমিত। আতিক হোসেনের চায়ের দোকানে তখন চুমুকে চুমুকে রাজনৈতিক আলাপ আলোচনার ঝড় উঠেছে। রনি দোকানের সামনে থাকা রং উঠে যাওয়া বেঞ্চিতে বসে 2 আঙুল উঁচু করে বলল, আতিক মামা, আরো 2 কাপ চা দাও। আতিক নামের মধ্যবয়স্ক লোকটি হাসি মুখে চা বানানোর কাজটি করে যাচ্ছিলেন। বৃষ্টিতে সব ব্যবসা বন্ধ হলেও চায়ের ব্যবসায় প্রচুর লাভ। লোকে বৃষ্টির দিনে কয়েক দফা চা খায়। আকাশের অবস্থা দেখে আতিক হোসেনের মনে হচ্ছে আজ তার ব্যবসা খুব ভালো জমবে। ঠিক তখনই তার ছোট্ট টং দোকানে আবির্ভাব হলো জীর্ণশীর্ণ দেহের অল্প বয়স্ক এক তরুণীর। তরুণীর পরনে হালকা বেগুনি রঙের সাদামাটা পোশাক, হাতে একটা সাদা রঙের পার্স, গলায় ধূসর রঙের স্কার্ফ পেঁচানো, কোমর সমান চুলগুলো বেনি করে অতি অবহেলায় একপাশে ফেলে রাখা হয়েছে। ছোট ছোট কিছু চুল বেনি ছেড়ে বেরিয়ে এসে আবার মুখের ওপর পড়ছে। তরুণীটি একটু পরপর বিরক্তি হয়ে সেগুলো কানের পিছে গুজে দিচ্ছে। আতিক 2 কাপ চা রনির হাতে তুলে দিয়ে পাশ ফিরতেই মেয়েটি মৃদু স্বরে ডাকলো, আসসালামু আলাইকুম চাচা, একটা দরকার ছিল, একটু সাহায্য করতে পারবেন? আতিক তীক্ষ্ণ চোখে মেয়েটিকে আগাগোড়া পরখ করে নিল। পোশাক দেখে ভদ্র ঘরেরই মনে হচ্ছে। 1-2 বার দেখে নেওয়ার পরে সে সন্দিহান গলায় জানতে চাইল কি সাহায্য। মেয়েটি এদিক ওদিক দেখে ঠান্ডা গলায় বলল, আপনি কি আমাকে জনাব শাহরিয়ার আরহামের পার্টি অফিসের খোঁজ দিতে পারবেন? আমার একটা দরকার ছিল।
তার প্রশ্নে কেবল আতিক না, পুরো দোকানের ছেলেপেলেরা চোখ বাঁকিয়ে তাকে দেখল। দোকানে তখন তোফায়েলও ছিল। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, কেন? আরহাম ভাইয়ের অফিসে যাবেন কেন? সেখানে আপনার কি কাজ? তোফায়েল আশা করেছিল তার প্রশ্নে মেয়েটি কিছুটা বিব্রত কিংবা অপ্রস্তুত বোধ করবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো মেয়েটি তার দিকে এক কদম এগিয়ে এসে শক্ত মুখে জবাব দিল, কাজ কি সেটা আপনাকে কেন বলবো? আপনি কি শেখ আরহাম? পাল্টা প্রশ্নে তোফায়েল বিষম খেল। চোখ বড় বড় করে দেখল তার সামনে দাঁড়ানো মেয়েটির কঠোর মুখখানা। অনুভব করলো মেয়েটির কণ্ঠে ভীষণ তেজ। সেই তেজের কাছে তোফায়েলের টিকে থাকার সাধ্য নেই। সে কথা বাড়ায় না, কেবল সামনে এগিয়ে যেতে যেতে বলে, আমার সাথে আসুন, আমি শেখ আরহামের অফিসেই যাচ্ছি। বাইরে বৃষ্টি থেমেছে অনেক আগে। বৃষ্টির পরে একটা মিষ্টি আর শরীর জুড়ানো বাতাসে আরহামের চোখ বুজে এলো। বারবার ঘুমে তার শরীর অবসন্ন হয়ে উঠছে। আরহাম তামজিদকে ডেকে বলল রুমের জানালাটা খুলে দিতে। এই নাতিশীতোষ্ণ বাতাসটা বেশ উপভোগ্য। এই বাতাস গায়ে মাখলে পুরো শরীর খুব ফুরফুরে আর চাঙ্গা থাকে। স্নিগ্ধ ঘোলাটে আর বৃষ্টি মুখর আবহাওয়ায় যেই না আরহামের চোখ তন্দ্রা ঘরে লেগে আসছিল, ঠিক তখনই কলিং বেলের কর্কশ শব্দে পুরো ঘুমটাই উবে গেল। আরহাম দাঁতে দাঁত চেপে কয়েকটা অশ্রাব্য গালি দিল। ওয়াজেদ সোফায় হেলান দিয়ে বলল, কেউ এসেছে মনে হয় তোর সাথে দেখা করার জন্য। আরহাম ঘাড় মালিশ করতে করতে তামজিদকে ডেকে নিদ্রাচ্ছন্ন কণ্ঠে আদেশ দিল, জাগিয়ে দেখ কে এসেছে, ভেতরে নিয়ে আয়। আরহাম এক হাত চোখের উপর রেখে ইজি চেয়ারে গা ছেড়ে দিয়ে বড় করে দুবার শ্বাস নিল। কিছু গানের লাইন মাথায় আসছে হঠাৎ। গাইবে কি? এখানে কেউ নেই তেমন। সামান্য গাইতে দোষ কোথায়? আরহাম গুনগুন করে সুর তুলল, আসসালামু আলাইকুম। রিনরিনে মেয়েলি কণ্ঠটি কানে যেতেই আরহাম গুনগুন বন্ধ করে চোখের সামনে থেকে হাত সরালো। ঠিকঠাক চোখ খুলতেই দেখলো তার টেবিলের সামনে ছিমছাম গড়নের একটি মেয়ে দাঁড়ানো, চোখ মুখ শক্ত। ভাব এমন যেন আরহাম আর তার এই পার্টি অফিসের সাথে তার দীর্ঘদিনের শত্রুতা। আরহাম গম্ভীর মুখে দু চোখ সরু করে মেয়েটিকে আপাদমস্তক দেখে নিল। মেয়েটি অধৈর্য হয়ে নিচ থেকেই আবার বলল, আমার একটা কথা ছিল জনাব, বিশেষ প্রয়োজনে এক প্রকার বাধ্য হয়েই এখানে আসতে হয়েছে আমার। আরহাম মাথা নাড়ল। তাচ্ছিল্য ভরা কণ্ঠে জানতে চাইল, তো আপনার প্রয়োজনটা কি মিস? বেগুনি পোশাক পরা তরুণী কিছু বলার আগে আরহাম নিজ থেকে প্রশ্ন করল, নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিতে হবে তাই তো? তার প্রশ্নে মেয়েটি ভড়কে গেল। আশ্চর্য হয়ে জানতে চাইল, জি, নাম্বার বাড়াতে হবে মানে? আরহাম বিরক্ত হলো। তৎক্ষণাৎ মুখ কুঁচকে দিল। দুঃসুদর্শন মানুষটার মুখ পরতে পরতে বিষিয়ে গেল। মানে আবার কি? এসব ভনিতা ছাড়ো। তোমরা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো এই এক সমস্যা। পড়াশোনা করো না ঠিকঠাক, তারপর পরীক্ষায় পাও আন্ডা, সেই ক্যাচাল সহ্য করতে হয় আমাকে। ভাই আর এমন হবে না, এবার থেকে মন দিয়ে পড়বো, এবারের মতো পাশ করিয়ে দিন স্যারকে বলে। তোমাদের এসব ঘ্যান ঘ্যান শুনতে শুনতে আমার কান পচে গেছে। দেখি বলো, তোমার রোল বলো। প্রফেসরের সাথে কথা বলে পাশ করিয়ে দেবো। আর শোনো, পরবর্তীতে ভার্সিটির যখন আমাদের দলের মিছিল হবে তখন যেন তোমাকে অবশ্যই সেখানে দেখতে পাই, মনে থাকবে? আরহাম কথা শেষ করেই কলমদানি থেকে একটা মার্কার পেন হাতে নিয়ে ড্রয়ার থেকে একটা কাগজ বের করলো। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও যখন মেয়েটির তরফ থেকে কোনো জবাব এলো না, তখন আরহাম এক প্রকার বিরক্ত হয়ে প্রশ্ন করলো, কি সমস্যা তোমার? স্পিক আপ। রোল কত তোমার? তরুণী মেয়েটি কিছুক্ষণ অবিশ্বাস্য চোখে তাকে দেখলো, তারপর নীরব নিস্তব্ধ। ঘরটির ঠিক মাঝামাঝি দাঁড়ানো তরুণীটি অকস্মাৎ দাঁতে দাঁত চেপে বলল, আমি কোনো নাম্বার বাড়ানোর উদ্দেশ্যে এখানে আসিনি। আমি অবৈধভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো ইচ্ছেও নেই আমার। অতীতেও কোনোদিন হয়নি, আর ভবিষ্যতেও কখনো হব না। মেয়েটির কণ্ঠে তেজ ছিল, অহংকার ছিল, সেই সাথে ছিল প্রতিবাদ আর বিদ্রোহ। সেই কণ্ঠের তীব্রতা এত বেশি ছিল যে আরহাম তার 3 আঙ্গুলে চেপে রাখা মার্কারটা ফেলে সোজাসুজি মেয়েটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটি আরও এক কদম এগিয়ে টেবিলের একেবারে ঘেঁষে দাঁড়ালো। একবার জোরে শ্বাস টেনে সোজা আরহামের চোখ বরাবর দেখে বলল, সিটি কলেজের সামনে আপনার দলের ছেলেরা মেয়েদের উত্ত্যক্ত করে। এটা আজকে কালকের ঘটনা না, এই কাজটা তারা রোজ রোজ করে। আজকে আমার ছোট বোন কলেজ শেষে বাড়ি ফেরার সময় তারা আমার বোনের সাথে অসভ্যতা করেছে। আপনি তাদের কিছু বলেন না কেন? এরা এত সাহস পায় কোথা থেকে?
আরহাম পুরো সময় গভীর মনোযোগ সহকারে তার কথা শুনল। সে লক্ষ্য করলো মেয়েটা যখন কথা বলে তখন তার চোখ দুটো কথা বলে। এই মুহূর্তে তার দু চোখ কথা বলছে। আরহাম চুপচাপ তার কথা শুনল। কথা শেষ করার পর মেয়েটি জলজল চোখে কিছুক্ষণ চেয়ে রইল। আরহাম তার কথার উত্তর দিল না, উল্টো নিচ থেকে প্রশ্ন করল, নাম কি তোমার? মেয়েটি সম্ভবত এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। সে আশ্চর্য হয়ে বিচলিত কণ্ঠে বিড়বিড় করল, জি। আরহাম জানে তার প্রশ্ন মেয়েটি শুনেছে। তা সত্ত্বেও কেন দ্বিতীয়বার প্রশ্ন করেছে সেটা জানার কোনো ইচ্ছে নেই তার। সে বেশ সাবলীলভাবে আবারও বলল, নাম কি? এই, হোয়াটস ইওর নেম গার্ল? মেয়েটা কিছুটা ধাতস্থ হলো, নিজেকে সামলে নিয়ে বলল, নবনীতা। আমার নাম নবনীতা নূর। গুড, নাইস নেম। সো নবনীতা, তোমার সমস্যা আমি শুনেছি, মাথায় রেখেছি। এবার তুমি যেতে পারো। নবনীতার মনে হলো শুভ্র পাঞ্জাবি পরা ভদ্রলোকটি তার ওপর বিরক্তি, অথচ তার বিরক্ত হওয়ার মতো কোনো কাজ নবনীতা এখন অবধি করেনি। সে কেবল একটা নালিশ জানাতে এসেছে, যেটা জানানো তার প্রয়োজন মনে হয়েছে। অথচ ভদ্রলোকের সে নিয়ে কোনো ভ্রুক্ষেপ কিংবা মাথা ব্যথা কোনোটাই আছে বলে মনে হচ্ছে না। নবনীত শুকনো মুখে জানতে চাইল, তারা আর কলেজের বাইরে ঝামেলা করবে না তো? আমি কিন্তু পুলিশে না গিয়ে আপনার কাছে এসেছি। আপনি এর একটা বিহিত করবেন আশা করছি। আরহাম এবারও সোজাসাপটা জবাব দিল না, কেবল ঘাড় কাত করে বলল, আমি আপনার কথা শুনেছি বললাম তো, এবার আসুন আপনি। সূক্ষ্ম এবং ধারালো অপমানে নবনীতার শরীর ঝাঝা করে উঠল। লোকটা রীতিমতো তাকে তাড়িয়ে দিচ্ছে। তাকে কিছু বলার সুযোগ পর্যন্ত দেয়নি। অন্তত একবার বলতো যে তিনি এর একটা ব্যবস্থা করবেন, তাতেই তো নবনীর দুশ্চিন্তা কিছুটা হতো দূর। কিন্তু এই লোক কোনো কথাই বলছে না ঠিক করে। নবনীতা তার পার্স ব্যাগটা খামচে ধরল আশাহত হয়ে। আরহামের ডেস্কের সামনে থেকে সরে যাওয়ার আগে কেবল ছোট করে বলল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরহাম পুনরায় আরাম কেদারায় গা এলিয়ে দিল। তার ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। সেকেন্ডের ব্যবধানে সে হাসি মিলিয়ে গেল। সে ঘুম জড়ানো গলায় জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম নবনীতা। পার্টি অফিস থেকে বেরিয়ে মালিবাগ আসতে আসতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। নবনীতা সারাদিনের ধকলে প্রচণ্ড রকম ক্লান্ত হয়ে দুটো তপ্ত শ্বাস ছাড়ল। মালিবাগ রেল ক্রসিং আসতেই তার মুঠোফোনটি যান্ত্রিক শব্দে চতুর্থবারের মতো বেজে উঠল। নবনীতা আর সেটিকে ব্যাগ থেকে বের করল না। সে জানে কে ফোন করছে। সে এক হাত রিকশার নামিয়ে রাখা হুডের ওপর চেপে ধরে অনুনয়ের সুরে বলল, আপা চলে এসেছি সোনা, একটু অপেক্ষা কর। আজ নবনী একটা ভয়ঙ্কর দুঃসাহসিকতার কাজ করেছে। মতিঝিল থেকে মালিবাগ পর্যন্ত সে সোজা রিকশা নিয়ে এসেছে। এই কাজ সে সচরাচর করে না। কেবল শুভ্রানী বা চিত্রার সাথে থাকলে সে এই 3 পায়া যানে চলাচল করে। নয়তো তার জন্য লোকাল বাসই সবচেয়ে উত্তম পরিবহন। আরও ভালো হয় যদি পায়ে হেঁটে পথটুকু অতিক্রম করা যায়। আজকের ঘটনা আলাদা। আজকে নবনীর শরীর ভালো নেই। সকাল থেকেই মাথা ঘুরছে, বুকে ব্যথা হচ্ছে। এই ক্লান্ত মূর্ছা যাওয়ার শরীর নিয়ে লোকাল বাসে উঠে নতুন ঝামেলা বাঁধাতে সে ইচ্ছুক না। সে চাইছে দ্রুত বাড়ি ফিরতে। চিত্র নিশ্চয়ই এতটা সময় তাকে না পেয়ে কাঁদছে। শুভি নিজেই তো ছোট মানুষ, সে আর চিত্রকে কেমন করে সামলাবে। নবনীতা ঠিক বরাবর 7টার দিকে বাড়িতে এসে পৌঁছালো। বাড়ির বাইরে কলিং বেল আছে। অন্য সময় সে ইচ্ছে করে বেল বাজাতো, কিন্তু আজ সে তার ব্যাগে থাকা ডুপ্লিকেট চাবি ব্যবহার করে একদম আস্তে করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। বসার ঘরের বাতি নিভিয়ে রাখা হয়েছে। নবনীতা পা টিপে টিপে তার শোয়ার ঘরের সামনে গিয়ে ভেতরে উকি দিল। চিত্রা আর শুভ্রানীকে দেখা যাচ্ছে। শুভ্রানী রং দিয়ে কিছু একটা আঁকার চেষ্টা করছে। ছোট্ট চিত্রা গভীর মনোযোগ দিয়ে সেই দৃশ্য দেখছে। নবনীতা ঠোঁট টিপে হাসল, কণ্ঠ পরিষ্কার করে বলল, শুভি, চিত্র, কোথায় তোমরা? শুভ্রানীর হাতের 3 আঙ্গুলে চেপে রাখা রং পেন্সিলটা তক্ষুনি তার আঁকাউকি বন্ধ করে দিল। 2 বোন তড়িৎ বেগে দরজার দিকে ফিরে বিকট শব্দে চেঁচিয়ে উঠল, আপাই। নবনীতা দ্রুত মুখ চেপে শাসনের সুরে বলল, হ্যাঁ আস্তে, এত জোরে কথা বলতে নেই। জোরে কথা বলা বারণ, কিন্তু ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরা তো বারণ নেই। শুভ্রানী আর চিত্রা সমস্ত কাজ ফেলে দিয়ে এক দৌড়ে তার দিকে ছুটে গেল। আছড়ে পড়ল 24 ছুঁই ছুঁই রমণীর দুর্বল বক্ষে। সেই বক্ষ পুরুষালী বক্ষে নয়, প্রশস্ত নয়, কিন্তু সেখানে স্বস্তি আছে, ভালোবাসা আছে। শুভ্রানী আর চিত্রার একটা সুন্দর অস্তিত্ব আছে। 2 বোনকে মন ভরে আদর করার পর নবনীতা সামান্য ঝুঁকে চিত্রাকে কোলে তুলে নিল। চিত্রার ফোলা ফোলা গাল দুটোতে চটপট চুমু খেয়ে মিষ্টি স্বরে বলল,
তুমি আজ আবার আপাইয়ের জন্য কান্নাকাটি করেছো চিত্র? তোমাকে না আপাই বলেছে শুধু শুধু কাঁদবে না? বড় হচ্ছ না তুমি ধীরে ধীরে? চিত্রা ডানে বায়ে মাথা নাড়ল। সে কোথায় বড় হয়েছে? আপাইয়ের কাছে তো সে কোনোদিনই বড় হয়নি। সে তো এখন ওই ছোট্ট মেয়েটি আছে যার কাছে বাবা মা এমনকি পুরো পৃথিবীটাই তার পরি আপাই। পরি, এই পরি। মিসেস রোকেয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। নবনীতা চিত্রাকে কোল থেকে নামিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রোকেয়া বেগম তাকে দেখা মাত্রই কর্কশ গলায় বললেন, কোথায় ছিলে এতক্ষণ? নবনীতা জায়গায় জায়গায় রং উঠে যাওয়া দেয়ালের দিকে চোখ রেখে নিচু স্বরে বলল, একটা কাজ ছিল মামি, সেখানেই আটকা পড়ে গিয়েছিলাম। রোকেয়া বেগম থমথমে মুখে আবারও প্রশ্ন করলেন, ভাড়ার টাকা জোগাড় করেছ? কাল কিন্তু ভাড়া দিতে হবে, সে যে করেই হোক। বাড়ির মালিক রোজ রোজ ভাড়া চাইতে আসেন। আমি আর কত তালবাহানা করব? কালকের মধ্যে টাকা না দিলে ভীষণ ঝামেলা হয়ে যাবে কিন্তু। নবনীতা একমনে তার কথা শুনল। কথা শেষ হতেই সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাটের এক মাথায় গিয়ে বসল। শরীরটা ক্লান্তিতে ছিঁড়ে যাচ্ছে। এই মুহূর্তে একটু ভালো কথা নিমিষেই তার মন ভালো করে দিতে পারে। কিন্তু মামি কি সেই কথা বুঝতে পারে? মামি কি অনুভব করতে পারে নবনীতা যে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে? নবনীতা পার্স ব্যাগ হাতড়ে হাতড়ে মোট 5,000 টাকা বের করলো। সেটাই মামির দিকে বাড়িয়ে দিয়ে বিবশ কণ্ঠে বলল, আপাতত এটা রাখো মামি, কাল পরশু বাকিটা দিয়ে দিব। রোকেয়া বেগম এক খাবলায় পুরোটা টাকা নিজের হাতে নিলেন। কাঠখোট্টা স্বরে বললেন, ভাড়া কিন্তু 6,000, তার সাথে গ্যাস কারেন্টও আছে। এই মাসে তো বাজারও করা হয়নি, সব মিলে আরো 1,500 লাগবে পড়ি। জোগাড় হয়ে যাবে মামি, আর 2 দিন অপেক্ষা করো। বেগম রোকেয়া শাড়ির আঁচলে নোটগুলো বেঁধে ঘর থেকে বেরিয়ে গেলেন। শুভ্রানী খেয়াল করলো তার পরি আপায় বৃষ্টির দিনেও দরদর করে ঘামছে। সে এক গ্লাস পানি হাতে তার সামনে এসে দাঁড়ালো, কোমল গলায় ডাকলো, আপাই। কি হয়েছে? দু চোখ বুঝে জানতে চাইলো নবনীতা। পানি খাও আপাই, তুমি কিন্তু আজকাল খুব ধকল নিচ্ছ, দয়া করে শরীরকে আর কষ্ট দেবে না আপাই। নবনীতা চোখ খুলে সামনে দেখলো তার সামনে পানির গ্লাস হাতে দাঁড়ানো ষোড়শী কন্যাটির চোখ দুটো ভীষণ ঘোলাটে, মুখ জুড়ে বিষণ্ণতার ছড়াছড়ি। সে একটানে পানিটুকু খেয়ে শেষ করলো। চিত্রা মনের আনন্দে খাটের ওপর ছড়িয়ে রাখা রং পেন্সিল দিয়ে কাগজে আঁকিবুকি করে যাচ্ছিল। নবনীতা হাত বাড়িয়ে ডাকলো, শুভি এদিকে আয় তো। শুভ্রানী বাধ্য মেয়ের মতো এগিয়ে এসে ঠিক তার আপাইয়ের গা ঘেঁষে বসল। নবনীতা তার ডান হাতের দুটো আঙুল পরম যত্নে তার চুলের ভাঁজে চালাতে চালাতে বলল, তুই কেঁদেছিস শুভি? শুভ্রা চমকালো, দ্রুত মাথা নেড়ে বলল, না আপাই, কাঁদবো কেন? তুমি যে কিসব বলো না। কেন কেঁদেছিস শুভি? আপাই আছি না? আপাই থাকতে তোদের কিসের কষ্ট শুনি? শুভ্রা নড়ে চড়ে উঠল, চোখ দুটোই তার অশ্রু জমে চিকচিক করছে। 2 ফোঁটা জল তৎক্ষণাৎ মুক্তদানা রূপে ঝরে পড়ল। শুভ্রা ফুপিয়ে উঠল হঠাৎ করে, আপাই, আমার কলেজ যেতে ভয় করে। নবনীতার কোমল হাত দুটো বাড়িয়ে তার চোখ মুছে দিল। 2 হাতে শক্ত করে বোনকে আঁকড়ে ধরে বলল, সে কি শুভি, কিসের ভয় তোর? আপাই বলেছি না সব ঠিক করে দিব, চিন্তা করিস না শুভি, আপাই আছি তো বোকা মেয়ে। সুন্দর এই স্নেহের বাণী শুভ্রানীর কান্না থামালো না, বরং কিশোরী মেয়েটি তার কথা শুনতেই আগের চেয়ে বেশি শব্দ করে কেঁদে উঠল। হেঁচকি তুলতে তুলতে বলল, তুমি আছো বলি তো এত ভালো আছি আপাই, তুমি না থাকলে কি হবে আমাদের? তুমি কেন নিজের এত অবহেলা করো বলো তো? নবনীতা ভ্রু কুচকালো, আমি কখন নিজের অবহেলা করলাম আবার? এই যে ঠিকঠাক ডাক্তার দেখাও না, আমাদের একটু জ্বর হলেই কেঁদে কেটে অস্থির হয়ে যাও, আর নিজের বেলায় ওষুধটুকুও কেনো না ঠিক মতন। এসব করবে না আপাই, আমার খুব কষ্ট হয়। নবনীতা বিস্মিত নয়নে অপলক শুভ্রার আদুরে মুখটা দেখে নিল। বোকা মেয়েটা কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে। নবনী টের পেল তার 2 চোখ বারবার ঝাপসা হয়ে যাচ্ছে, দুঃখে না বরং আনন্দে। এই শূন্য খা খা পৃথিবীটা যখন নবনীতার কাছে চরম অসহ্যের মনে হয়, ঠিক তখনই শুভ্রানী আর চিত্রা নামের 2টি নিয়ামত তার সাদা কালো জীবনে রংধনুর মতো আলো ছড়িয়ে দেয়। পুরো পৃথিবীর সাথে অঘোষিত লড়াই লড়তে লড়তে যখন নবনী খুব বেশি ক্লান্ত, তখন এই মানুষ দুটো তাকে আগলে নেয়। ক্লান্ত নিস্তেজ শরীরটা আলতো করে খাটের ওপর ছেড়ে দিয়ে নবনীতা চোখ বুজে নিল। ঠোঁট দুটোর মাঝে একটা মিষ্টি হাসি ফুটিয়ে চঞ্চল কণ্ঠে বলল,
আমার শরীর নিয়ে ভাবিস না শুভি, আমি একদম ভালো আছি। ঘন্টাখানেক ঘুমিয়ে নিতে দে, তারপরই একদম চাঙা হয়ে যাব। শুভ্রা ঘরের জানালার ভিড়িয়ে রাখা পর্দা টেনে দিল, পাখার স্পিড কমিয়ে আলমারির তাক থেকে একটা কাঁথা নামিয়ে নবনীতার রুগ্ন শরীরটার ওপর চাপিয়ে দিল খুব যত্নে। নবনীতা ঘুমের ঘরেই হালকা হাসল। শুভ্রা সেই অপরূপ স্নিগ্ধ সৌন্দর্য অবলোকন করে নিজ থেকেই বলল, ইস, আমার পরি আপাই কত সুন্দর। সমতট লেনের ২৬ নাম্বার বাড়িটিতে লুবনারা ভাড়া থাকে। নবনীতা বাড়ির গেটের কাছে এসেই কপালে লেগে থাকা ঘামটুকু মুছে নিল। কলিং বেল বাজানোর প্রায় ৫ মিনিট বাদে লুবনা ঝিমুতে ঝিমুতে দরজা খুলল। নবনীতা তাকে দেখতেই কঠিন মুখ করে বলল, এই অসময়ে ঘুমাচ্ছ? পরীক্ষার ডেট দিয়েছে তো লুবনা, একটু তো পড়াশোনায় মন দাও। কথা শেষ করে সে জুতো খুলে লুবনার পড়ার ঘরে গিয়ে বসল। লুবনা চোখে মুখে পানি দিয়ে এক প্রকার বিরক্ত হয়ে পড়ার টেবিলে এসে বসল। নবনীতা পদার্থবিজ্ঞান বইটা হাতে নিয়ে মহাকর্ষ আর অভিকর্ষ নামক অধ্যায়টি খুলে জানতে চাইল। যে ৬টা প্রশ্ন দাগিয়েছিলাম সেগুলো করেছো? লুবনা মাথা নাড়ল, জানানো সে করেনি। নবনীতা কড়া গলায় তাকে কিছু বলতে গিয়ে বলল না, কেবল থমথমে মুখে বলল, তাহলে এখন আগে সেগুলো করো। লুবনা হাই তুলতে তুলতে অঙ্ক করা শুরু করলো। এই অধ্যায়টা এত বিরক্তিকর কেন লুবনার জানা নেই। স্যাটেলাইটে আকাশে গিয়ে কত বেগে ছুটবে এটা জেনে লুবনার কি কাজ? সে তো আর স্যাটেলাইট না, এটা তার জানার বিষয়ও না। স্যাটেলাইট নিজের মতো করে ঘুরছে, ঘুরুক। এসব আবার লুবনাকে কেন গুনে গুনে বের করতে হবে? লুবনা তো কোনো বিজ্ঞানী না। নবনীতা গলা খাকারি দিল, চোখ পাকিয়ে জানতে চাইল, মনে মনে কি বিড়বিড় করছো লুবনা? আমাকে গালি দিয়ে লাভ নেই, আমি বই লিখিনি। জি আপু, আপনাকে দিচ্ছি না, যারা বই লিখেছে তাদেরকেই দিচ্ছি। লুবনা লেখার মাঝে সোজাসাপটা জবাব দিল। নবনীতা জবাব শুনে ফিক করে হেসে দিল। পরক্ষণেই আবার হাসি থামিয়ে বলল, গুড, ভেরি গুড। প্রায় ঘন্টাখানেক বাদে লুবনার মা মিসেস ইয়াসমিন তার পড়ার ঘরে ঢুকে ঠিক নবনীতার মুখোমুখি এসে দাঁড়ালো। তার হাতে কর করে ৫,০০০ টাকার নোট। নবনীতা তার হাত দেখে চোখ নামিয়ে নিল। ইয়াসমিন সুলতানা তার হাতের নোটগুলো নবনীতার দিকে বাড়িয়ে দিলেন। নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, এই নাও তোমার টাকা। নবনীতা হাত বাড়িয়ে চুপচাপ টাকাটা নিয়ে ব্যাগে পুরে নিল। মিসেস ইয়াসমিন বলতে শুরু করলেন, শোনো নবনীতা, গত মাসে তুমি 2 দিন মিস দিয়েছ। জানি তুমি অসুস্থ ছিলে, কিন্তু মিস তো হয়েছেই, তাই না? তাই এই মাসে তুমি যে কোনো 2 দিন মোট 2 বেলা এসে লুবনাকে পড়িয়ে দিবে, বুঝেছ? নবনীতা মাথা নাড়ল, ছোট করে জানালো সে পড়িয়ে দিবে। মিসেস ইয়াসমিন আর এক মুহূর্ত দাঁড়ালেন না। শাড়ির আঁচল কোমরে গুজে হনহন করে বেরিয়ে গেলেন। নবনীতা ব্যাগ হাতড়ে তার ইনহেলারটা বের করে 2 বার টেনে টেনে শ্বাস নিল। লুবনা গোল গোল চোখ করে বলল, খারাপ লাগছে আপু? নবনীতা হাত নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলল, না না, ধুর, এমন কিছু না লুবনা, তুমি অঙ্ক করো, আমি ঠিক আছি। লুবনাকে পড়ানো শেষ করেই নবনীতা তাড়াহুড়ো করে বেরিয়ে এলো। 2 মাস আগে একটা কুরিয়ার সার্ভিস অফিসে সে চাকরি নিয়েছে, অস্থায়ী চাকরি। আজ আছে কাল নেই এমন। তবে চাকরিটা নবনীতার জন্য অনেক সোনার হরিণের চাইতেও কম না। পার্ট টাইম জব হলেও বেতন পাওয়া যায় ৬,০০০ টাকা। এত টাকার চাকরি নবনীতা কিছুতেই হাতছাড়া করতে চায় না। সে বিকেল হতে কুরিয়ার অফিসে এসে পৌঁছলো। আসার পথে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। অফিসের ভেতর ঢুকতে সবার প্রথমে তার সাথে সুনীতির দেখা হলো। সুনীতি তার ঘামে ভেজা মুখটা দেখতেই একগাল হেসে বলল, তোমার ছোট ছুটি আর থামবে না, তাই না? এত কষ্ট কি করে করছো নবনী? নবনী স্মিত হাসল। কাঁধের ব্যাগটা টেবিলের ওপর রেখে ক্লান্তি জড়ানো গলায় জবাব দিল, কষ্ট কোথায় সুনীতি? এটাই তো জীবন। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস সুনীতি। জীবনে একটু দৌড়ঝাঁপ থাকবেই। কুরিয়ার অফিসের কাজ শেষ হতে হতে প্রায় 7টা বেজে গেল। নবনীতা ক্লান্ত শরীরটা টেনে টেনে কোনো রকম বাড়ি এসে পৌঁছালো। দুপুর থেকেই তার বুকে ব্যথা হচ্ছে ভীষণ। এই মাসে তার ঔষধ কেনা হয়নি। মামার ঔষধ কেনার পর তার হাতে আর টাকা ছিল না নিজের ওষুধ কেনার মতো। বাড়িতে আসতেই নবনী লক্ষ্য করল শুভ্রানী আজও কেমন উদাস হয়ে বসে আছে। নবনীতা হাত মুখ ধুয়ে ঠিক তার পাশটায় গিয়ে বসলো। কাঁধে হাত রেখে তার নাম ধরে ডাকলো, শুভি, এই শুভি, কি হয়েছে তোর? মন খারাপ কেন? দেখি আপাইকে সব খুলে বলতো। শুভ্রানী জোরে জোরে মাথা নেড়ে উত্তর দিল, তেমন কিছুই হয়নি, সব ঠিক আছে।
অথচ সে জানে না পরি আপাই থেকে কিছু গোপন করা সম্ভব না। নবনীতা অনেক চেষ্টার পর তার মুখ থেকে আসল ঘটনা বের করে আনতে সক্ষম হলো। জানা গেল আরহামের চেলাপেলাগুলো এখনো আগের মতো কলেজের সামনে ভিড় জমায়, মেয়ে দেখলেই ইশারা ইঙ্গিতে অসভ্যতা শুরু করে। নবনীতা চোয়াল শক্ত করে তার কথা শুনল। শুভ্রার মুখটা কত মলিন দেখাচ্ছে। নবনী বোনের গালে আলতো করে চুমু খেলো। দক্ষিণা হাওয়াতে শুভ্রার চুল উড়ছে। নবনীতা তেলের শিশি হাতে শুভ্রার পেছনে হাঁটু গেড়ে বসলো। শুভ্রার চুল অত বড় না, পিঠ সমান। নবনীতা যত্ন করে তার সিঁথিতে অল্প করে তেল মালিশ করে দিল। আরামে আবেশে শুভ্রার চোখ লেগে আসছিল। নবনী সমস্ত মনোযোগ তার মাথার ওপর রেখে অনড় কণ্ঠে বলল, চিন্তা করিস না শুভি, এদের যদি একটা ব্যবস্থা না করি তবে আমিও নবনীত নই। আজ পরপর দুটো মিটিং হয়েছে, কাল সমাবেশ। সমাবেশে বক্তৃতা দেওয়ার জন্য একটা স্ক্রিপ্টও রেডি করা হয়েছে। তোফাইল স্ক্রিপ্টটা টেবিলের ওপর রেখে তার ওপর পেপার ওয়েট রাখলো। এদিক সেদিক চোখ ঘুরিয়ে সে কিছুক্ষণ আরহামকে খোঁজার চেষ্টা করলো। আরহাম আশেপাশে কোথাও নেই। সম্ভবত বিভিন্ন নেতাদের সাথে আলোচনা করছে কালকের সমাবেশ নিয়ে। সমাবেশের আয়োজন করা হয়েছে পল্টনের মোড়ে, মতিঝিল থেকে সামান্য রাস্তা। আরহাম বেশ কিছুক্ষণ প্রবীণ নেতাকর্মীদের সাথে আলোচনা করে তার রুমে এসে ইজি চেয়ারটা টেনে বসলো। তোফাইল জানতে চাইল, ভাই স্ক্রিপ্টটা কি করবেন, এখন পড়বেন নাকি বাসায় গিয়ে? আরহাম চোখ বন্ধ রেখেই নিরেট স্বরে বলল, থাকুক এখানে, এটার প্রয়োজন পড়বে না আমার, আমি নিজ থেকে বলতে পারবো কথা। তোফাইল মাথা নাড়ল, জানতে চাইল চা আনবে নাকি। আরহাম কেবল ডানে বায়ে মাথা নেড়ে জানালো তার প্রয়োজন নেই। তারপরই চেয়ার ঠেস দিয়ে মাথাটা পেছনের দিকে ছেড়ে দিল। এমন সময় ক্যাচ ক্যাচ শব্দ করে অফিস রুমের কাচের দরজাটা খুলে গেল। তোফাইল দ্রুত পেছনে ফিরল। অফিস রুমের ভেতরে নীলজামা পরা একটি মেয়ের অস্তিত্ব টের পেতেই তার চোয়াল ঝুলে গেল। আরহাম হাসকি স্বরে শুধালো, কে এসেছে তোফাইল? আমি এসেছি। কটমট করে জবাব দিল নবনীতা। সঙ্গে সঙ্গে আরহামের বুজে রাখা চোখ দুটো খুলে গেল। এক লাফে আধশোয়া থেকে উঠে বসল সে। প্রথমবারেই মেয়েটিকে চিনতে পারল না। তারপর যখন মেয়েটি ক্রুদ্ধ পায়ে কিছুটা সামনে এগিয়ে এলো, তখন শেখ শাহরিয়ার আরহামের নিকট তার পরিচয় স্পষ্ট হলো। আরহাম চোখ সরু করে প্রশ্ন ছুড়ল, তুমি? নবনীতা কোনো ভূমিকা কিংবা উপসংহারে গেল না, বরং তিক্ত কণ্ঠে গিরগির করে উঠল, আপনি বলেছিলেন আপনি ব্যাপারটা মাথায় রাখবেন, অথচ আপনার ছেলেরা এখনো সেই আগের মতোই কাজ করে যাচ্ছে। এসবের মানে কি? আপনি কেন তাদের কিছু বলছেন না? আপনি তাদের মেয়েদের কাজ কি? নবনীতার কথা শেষ হওয়ার আগে স্পষ্ট ভাষায় প্রশ্ন আরহামের। প্রশ্ন শুনতেই নবনীতা ভরকে গেল, চোখ উল্টে বলল, কি? কথা কি একেবারে বুঝো না? জানতে চেয়েছি মেয়েদের কাজটা কি। আরেকটু জোরালো আর কঠিন শোনালো আরহামের কণ্ঠ। নবনীতা বোকার মতো কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে রইল। এটা কেমন প্রশ্ন? সে আমতা আমতা করে জবাব দিল, মেয়েদের কাজ পড়াশোনা করে মানুষ হওয়া, শির দ্বারা উঁচু করে দাঁড়ানো, আপনজনদের খেয়াল রাখার। এই উত্তরও পুরোপুরি দেওয়া হলো না তার আগেই আরহাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, হাত তুলে বলল, না হয়নি, এদের কোনোটাই মেয়েদের কাজ না। নবনীতা চমকালো। ফ্যাল ফ্যাল করে ধবধবে সাদা পাঞ্জাবি গায়ে জড়ানো লোকটিকে দেখল। আরহাম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তাচ্ছিল্যের সুরে বলল, মেয়েদের কাজ পড়াশোনা করা না, মেয়েদের কাজ সংসার করা, মেয়েদের কাজ সন্তান জন্ম দেওয়া আর তাদের লালন পালন করা। আরহাম থামল। তার সামনে দাঁড়ানো তরুণীটির অবিশ্বাস্য চোখ দুটো দেখে তার সামান্য হাসি পেল। নবনীতার মনে হচ্ছিল তার চোখ দুটো কোটর ছেড়িয়ে বেরিয়ে যাবে। একবিংশ শতাব্দীতে আসার পর কোনো ছেলের চিন্তাভাবনা এমন হতে পারে, এই যুগে এসেও কোনো ছেলে এমনটা ভাবতে পারে যে মেয়েদের কাজ শুধু সন্তান জন্ম দেওয়া আর তাদের লালন পালন করা। নবনীতা প্রতি উত্তর করার কোনো ভাষা খুঁজে পেল না। মুখ দিয়ে কোনো শব্দ সত্যিই বেরোচ্ছে না। আরহাম পাঞ্জাবির কলার টেনে ঠিক করলো। এলোমেলো চুলগুলো হাত ছুঁয়ে খুব স্বাভাবিক কায়দায় বলল, শুনুন মিস, মেয়েদের কিছু নির্দিষ্ট কাজের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তারা যদি সেই কাজগুলো নিয়ে থাকতো তাহলে এমন হেনস্থার শিকার হতো না। কিন্তু যেই তারা খুন্তি ছেড়ে কলম হাতে নেয়ার কর্মযজ্ঞে নেমেছে, সেই তাদের অবনতি হতে শুরু করেছে। ছেলেরা গঠনগতভাবে এমন, নারীদের প্রতি আমাদের আকর্ষণ চিরন্তন, সেটাকে আপনি জানেন না? আর তাছাড়া হঠাৎ কিছু একটা মনে পড়তে আরহাম চট করে প্রশ্ন করল, আপনার বোন হিজাব পরে?
নবনীতা অতি বিস্ময়ে জবাব দেওয়া পর্যন্ত ভুলে গেল। সে এতটাই আশ্চর্য হলো যে তাকে যে একটা প্রশ্ন করা হয়েছে সেটা পর্যন্ত তার মাথায় নেই। আরহাম এক নজর তাকে দেখে ভর্ৎসনার সুরে বলল, নিজেরই তো মাথায় কাপড় নেই, বোন আর কি হিজাব পরবে? সূক্ষ্ম অপমানে আর খোঁচায় 23 ঊর্ধ্ব তরুণীর চোখ দুটো রক্তিম হলো, কান দুটো কেমন ঝাঝা করে উঠল, কণ্ঠে ফিরে এলো সেই চিরচেনা তেজ। এইবার গর্জন করে উঠল তার কণ্ঠ, জানতে চাইল, আমি হিজাব পরি কি না পরি, অথবা আমার বোন হিজাব পরে নাকি পরে না, তাতে আপনার কি? বলতে চাইছেন আপনার দলের লাফাঙ্গাদের কোনো দোষ নেই? দোষ সব আমার বোনের, ওই সকল মেয়েদের যারা হিজাব পরে না, তাই তো? আপনাদের সৃষ্টিগত দুর্বলতা আছে, আর তাই আপনারা মেয়েদের সাথে অসভ্যতা করবেন, আর আমরা এর বিরুদ্ধে টু শব্দ করতে পারবো না? আরহাম সুচালো চোখে নবনীতা নামের যুবতী মেয়েটিকে এক নজর দেখে নিল। মেয়েটির কি শ্বাসকষ্টের সমস্যা নাকি? দুলাইন বলতেই এমন হাঁপিয়ে গেল কেন? আরহাম সিদ্ধান্ত নিল মেয়েটিকে সে আরেকটু হাঁপিয়ে দেবে। চুপচাপ নবনীতার চেয়ে শ্বাস টেনে টেনে কথা বলা নবনীতাকে তার বেশি ভালো লাগছে। আরহাম কুটিল হেসে আবার বলতে শুরু করলো, নবনীতা অর হোয়াট, আই ডোন্ট কেয়ার। একটা কথা শোনো, আমার সামনে নির্বাচন, নমিনেশন থেকে শুরু করে ইলেকশন পর্যন্ত প্রতিটা কাজে ওই ছেলেগুলোকে আমার প্রয়োজন। তাদের কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না, আর আমি করতে চাইছিও না। তুমি বরং তোমার বোনকে একটু দেখে শুনে রাখো। কি হবে এত পড়াশোনা করে? সেই তো স্বামীরটাই খাবে। তার চেয়ে ভালো দু বোন মিলে রান্না শিখো, স্বামীর পাশাপাশি শ্বশুর বাড়ি বাকিদেরও খুশি রাখতে পারবে। মেয়েদের এসব দাবাঙ্গিরি আমার একদম পছন্দ না। এখন তুমি আসতে পারো, খোদা হাফেজ। তার মানে আপনি আপনার দিক থেকে কিছুই করবেন না? নবনীতার সোজা সাপটা প্রশ্ন। আরহাম এক পেশে হাসল, না, আমি কিছুই করব না। আমি কিন্তু পুলিশে কেস করব বলে দিলাম। ভেরি গুড, এটা আরো ভালো হয়, করে দেখতে পারো নবনীতা। আড়মোড়া ভাঙতে ভাঙতে উত্তর দিল আরহাম। নবনীতার চোখ দুটো ছলছল করে উঠল। তার সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা 30 ঊর্ধ্ব যুবকটির গা ছাড়া ভাব দেখতেই তার গা গুলিয়ে এলো। সেদিকে একবার ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে নবনী থেমে থেমে বলল, আপনি একটা জঘন্য লোক, আপনার মানসিক চিকিৎসার প্রয়োজন। কথা শেষ করা মাত্রই আর এক মুহূর্ত দেরি না করে সে হনহনিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তোফাইল হা করে কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ আরহামের দিকে দেখল। আরহাম টেবিলের ওপর রাখা স্ক্রিপ্টটা হাতে তুলে একবার চোখ বুলিয়ে নিল। তারপর হঠাৎ তার কি হলো কে জানে, পুরো কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে সে নিজেও রুম থেকে বেরিয়ে গেল। তোফাইল শুকনো ঢোক গিলল। ভাইয়ের মাথায় কি চলছে তোফাইল তা আন্দাজ করতে পারছে না, তবে ভাইয়ের মেজাজ খারাপের মূলে যে এই মেয়েটি তাতে কোনো সন্দেহ নেই। পল্টনে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল সেই সমাবেশটা সফলভাবে শেষ হয়েছে। শুধু আরহাম না, সে বাদেও দলীয় আরও অনেক নেতারা সমাবেশে বক্তব্য রেখেছে। সেই সাথে আসন্ন নির্বাচনে কেন আরহামকে মনোনয়ন দেওয়া উচিত সেই নিয়েও বিস্তর আলোচনা চলল। আরহাম যেমনটা ভেবেছিল দেখা গেল সমাবেশে আরও বেশি সুন্দর আর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিরোধী দলের লোকরা কোনো ক্যাচাল করা তো দূর, সমাবেশ চলাকালীন সময়ে পল্টনের আশেপাশেও প্রবেশ করতে পারল না। সমাবেশ শেষ করে যদিও আরহামের পরিকল্পনা ছিল দলীয় কার্যালয়ে যাওয়া, কিন্তু হঠাৎ বাড়ি থেকে ফোন আসাতে আরহামের সেই পরিকল্পনা বাদ দিয়ে সোজা বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। গুলশান রেসিডেন্সিয়াল এরিয়াতে যে বাসাটিতে তারা থাকে সেটা তার বাবা বছর 10 আগে বানিয়েছেন। অফ হোয়াইট রঙের ডুপ্লেক্স বাড়িটির নাম আজিজ ভিলা। তার প্রয়াত পিতার নাম শেখ আজিজ হোসেন। বাড়িতে আসার পরে সবার প্রথমে তার সাথে আফরোজা বেগমের দেখা হলো। আফরোজা বেগম সোফায় পা তুলে টেলিভিশন দেখছিলেন। আরহাম বাড়িতে আসা মাত্র তিনি রিমোট ফেলে উঠে দাঁড়ালেন। আরহাম ডানে বামে না দেখে সোজা দোতলায় উঠল। তাসনুবার ঘরের দরজা সামান্য ভিড়িয়ে রাখা। আরহাম দরজার সামনে গিয়ে গলা খাকারি দিল, তাস আসবো? ভেতর থেকে আহ্লাদি স্বর ভেসে এলো, আরহাম ভাই তাড়াতাড়ি এসো। আরহাম পাঞ্জাবির কলারটা ঠিক করে ঘরে ঢুকলো। খাটের মাঝামাঝি তাসনুবা বসে আছে, তার এক হাত হাঁটুর উপর, অন্য হাত আরিশার হাতের মুঠোয়। খাটের এক পাশে সিটি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট নার্স শাহানা খাতুন ইনজেকশনের সুই হাতে দাঁড়িয়ে আছেন। আরহাম এগিয়ে গেল, জানতে চাইল, কি হয়েছে তার? তুই নাকি ঠিক মতো মেডিসিন নিচ্ছিস না? ইনজেকশন দেখলেই চেঁচামেচি করছিস। তাসনুবার চোখ দুটো পানিতে টইটুম্বর, যেন ভাইয়ের আসার অপেক্ষাতে সে পানিটুকু জমিয়ে রেখেছিল। ভাইকে দেখা মাত্র সে ঠোঁট ভেঙে কেঁদে দিল। চমকে উঠল আরহাম।
আর কিছু না ভেবে সে সোজা তাসনুবার মুখোমুখি এসে বসল। তার হাঁটুর ওপর রাখা হাতটা নিজের মুঠোয় চেপে বিচলিত আর ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তাজ? কাঁদছিস কেন? ভাইয়া এসেছি তো, কি হয়েছে বল। তাসনুবা জবাব দিল না। সে কান্না থামাতে ব্যস্ত। আরিশ আশাহত মুখ করে বলল, তাস কিছুতে ইঞ্জেকশন নিতে চাইছে না ভাইয়া। গতবার অনেক জ্বর এসেছিল, এই ভয়ে সে আজ সকাল থেকে শাহানা আন্টির কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি অনেক বুঝিয়েছি ভাই, কিন্তু সে কিছুতেই কথা শুনছে না, বললেই কেবল কান্না করছে। আরহাম ছোট করে একটা শ্বাস ফেলে আবার তাসনুবার দিকে ফিরল। তাসনুবা কাঁদো কাঁদো মুখ করে বলল, ভাইয়া অনেক যন্ত্রণা হয়, সহ্য করতে পারি না আমি সেই যন্ত্রণা। বুকটা কেমন ছ্যাদ করে উঠল আরহামের। সে ঘাড় ঘুরিয়ে ঘরের এক কোনায় ফেলে রাখা হুইল চেয়ারটা দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সামনে ফিরে তার ডান হাতটা তাসনুবার মাথার উপর রেখে অত্যন্ত কোমল হয়ে বলল, আমি জানি দাস, আমি জানি তুই কতখানি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিস, কিন্তু সারা জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার চাইতে এখন একটু যন্ত্রণা সহ্য করে নেওয়া ভালো না বল? একটু কষ্ট কর, দেখবি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবি। ভাইয়া আমি কি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো? তাসনুবার সরল সোজা প্রশ্ন। আরহাম ক্ষণিকের জন্য থমকে গেল, তারপরেই নিজেকে সামলে নিয়ে দৃঢ় গলায় বলল, অবশ্যই তাসনুভা, অবশ্যই তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমি কথা দিচ্ছি তোমায়, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার কথার পিঠে আরিশ নিজে থেকে বলে উঠল, তুই এত কেন ভাবছিস তাস? তুই কেবল মেডিসিন আর ইঞ্জেকশনগুলো সময় মতো নিয়ে যা, এরপর দেখবি কখন যে নিজ পায়ে হাঁটার বদলে দৌড়ানো শুরু করেছিস টেরও পাবি না। তাসনিবা ভেজা চোখ দুটো মেলে তার দুই ভাইকে এক নজর করে দেখল, তারপর ভয়াতুর কণ্ঠে বলল, আমি ঠিক হব তো ভাইয়া? আজ রাতে আবার জ্বর আসবে না তো? আরহাম ধৈর্যহারা হলো না, বরং আগের চেয়েও কোমল হয়ে বলল, কিচ্ছু হবে না তাস, ভাইয়া আজকে তোমার সাথে থাকবো। শাহানা ভরসা পেয়ে ইঞ্জেকশনটা একবার পরখ করে নিয়ে খাটের ধার ঘেঁষে দাঁড়ালো। তাসনুবা শক্ত করে তার দুই ভাইয়ের হাত চেপে ধরল। বোকাশোকা মেয়েটি টের পেল দুই ভাইয়ের শক্ত মুঠোর দাপটে তার ভয় ভয় ভাব কেটে যাচ্ছে। তার আর ভয় হচ্ছে না, মনে হচ্ছে না আজ তীব্র জ্বর আর মাংসপেশির অসহনীয় যন্ত্রণায় তার কেমন লাগবে। শুধু মনে হচ্ছে আরহাম ভাইয়া আর আরিশ ভাইয়া থাকতে তার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। ইঞ্জেকশন দেওয়ার পর শাহানা খাতুন তাসনুবাকে আরও কয়েকটা ঔষধ খাইয়ে দিলেন। দেখা গেল ঔষধগুলো খাওয়ার মিনিট 10 মাথায় তাসনুবা গভীর ঘুমে তলিয়ে গেল। আরহাম আর আরিশ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। আরিশ জানতে চাইল সমাবেশ কেমন হয়েছে। আরহাম মাথা নাড়ল ছোট করে। ভালোই হয়েছে, এখন শুধু ভালোই ভালোই নমিনেশনটা পেলেই হলো। দুপুর 3টা বাজার কিছু সময় পর আরহামের ফোনে ওয়াজিদের কল এলো। আরহাম ঠিকমতো ফোন রিসিভ করার আগেই ওয়াজিদ হড়বড় করে বলল, আরহাম তুই কোথায়? দ্রুত মালিবাগ থানায় আয়, টিটু আর মিরনকে থানায় আটকে রাখা হয়েছে। কথা কানে যেতেই আরহাম তৎক্ষণাৎ একটা ঢিলেঢালা টি শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। সে সবে মাত্র গোসল করেছে, ভেজা চুলগুলো থেকে পানি পড়ছে, তার কলারের দিকটা সিক্ত হয়ে আছে। আরহাম গাড়িতে উঠে সোজা মালিবাগ থানার পথ ধরল। আজ রাস্তায় তেমন মানুষ নেই। আরহাম তার পাজেরো গাড়িটি এক প্রকার উড়িয়ে এনে মালিবাগ থানার সামনে থামল। থানার গেটে ওয়াজিদ দুহাত আড়াআড়ি রেখে চুপচাপ দাঁড়িয়েছিল। আরহামকে দেখতেই সে 2 কদম এগিয়ে এলো। আরহাম জানতে চাইল কোথায় আছে তারা। ওয়াজিদ তর্জনী তুলে থানার ভেতরের একটা রুম দেখালো। আরহাম তার ট্রাউজারের পকেটে এক হাত গুজে হেলে ধুলে ভেতরে গেল। ইন্সপেক্টর রেদওয়ান হাফিজ তখন তার ডেস্কে বসে অভিযোগ খাতায় কিছু একটা লিখছিল। আরহাম রুমে ঢুকে ডেস্কের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, গলা উঁচু করে অভিবাদন জানালো, আসসালামু আলাইকুম ইন্সপেক্টর সাহেব। রেদওয়ান অভিযোগের ডায়েরি থেকে মাথা তুলল। সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখা মাত্রই সে এক লাফে উঠে দাঁড়ালো, সালাম দিয়ে বলল, স্যার আপনি? শুনেছি তুমি নাকি আমার দলের 2জন ছেলেকে লকআপে পুরেছো আজ। রেদওয়ান কপাল কুঁচকে নিল। তার কথা শুনতেই সহসা তার কপাল মসৃণ হলো। কিছু একটা বুঝে ফেলার মতো করে মাথা নেড়ে সে বলল, ওই ছেলেগুলো আপনার দলের ছিল? সরি স্যার, জানতাম না আমি এই বিষয়ে। আরহাম টেবিলের সামনে রাখা কাঠের চেয়ারটি টেনে তার উপর বসলো, পায়ের উপর পা তুলে বলল, দোষ কি করেছিল? এমনিতে মারপিট করেছিল নাকি? না স্যার, এরা 2জন একটা মেয়েকে ফলো করছিল। ফলো করতে করতে মালিবাগ পর্যন্ত এসে গিয়েছিল। পরে মেয়ের বোন এদেরকে ধরে এনে আমাদের হাতে তুলে দিয়েছে। আরহাম বিষম খেলো, আশ্চর্য হয়ে বলল, কি অদ্ভুত, মেয়ে করেছে সব? জি স্যার,
একেবারে রোগা পাতলা একটা মেয়ে, সাথে আবার অভিযোগও দায়ের করেছে। আরহাম উপর নিচ মাথা নাড়ল। টেবিলের ওপর রাখা পেপার ওয়েটটা একবার শূন্যে ছুঁড়ে আবারও নিজের মুঠোয় পুরে নিল। তারপর ধারাবাহিকভাবে একই কাজ বারবার করতে লাগলো। মাঝখানটায় ভরাট পুরুষালী কণ্ঠে আদেশের সুরে বলল, যাও তাদেরকে বের করে আনো। রিদওয়ান ছুটল লকআপের দিকে। 2 মিনিটের মাথায় সে তার পেছনে টিটু আর মিরনকে নিয়ে হাজির হলো। আরহাম এদের মুখের অবস্থা দেখেই চোখ কপালে তুলে বলল, কিরে, তোদের মুখের এই অবস্থা হয়েছে কেন? কে মেরেছে তোদের? মিরন ঠোঁটের চারপাশ লেপটে থাকা রক্তটুকু মুছে নিল। তাদের হয়ে জবাব দিল রিদওয়ান। আফসোস করে বলল, আরে স্যার, আর বলবেন না, ওই মেয়ের বোনই তাদের এই অবস্থা করেছে। বেচারাদের লাঠি পেটা করতে করতে থানায় এনেছে ওই মেয়ে। আরহাম 2 হাত বুকে বেঁধে উঠে দাঁড়ালো। ভ্রু কুচকে জানতে চাইল কে সেই মেয়ে, নাম কি। রিদওয়ান দ্রুত অভিযোগের ডায়েরিটা হাতে নিল। অভিযোগকারী ব্যক্তিটির নাম দেখতে সে গলা ছেড়ে উচ্চারণ করল, নবনীতা নূর সেই অভিযোগটা করেছে। আরহাম শান্ত হয়ে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। তার কপালের শিরাগুলো ফুলে যাচ্ছে। রাগে তার শরীর রিড়ি করছে, দাঁত কিরমির করছে। ওই নবনীতার দাবাঙ্গিরি বন্ধ হয়নি। আরহাম নিরুত্তর থাকায় ওই পাজি মেয়েটা নিজেই তার দলের লোকদের লাঠিপেটা শুরু করেছে। মেয়েদের এসব দোষীপনা আরহামের বড্ড অপছন্দ। মেয়েরা হবে কোমল, স্নিগ্ধ, বহমান নদীর মতো শান্ত, একেবারে তাসনুবার মতো। মেয়েদেরকে তো আমি এমনই মানাই। মেয়েরা কেন নবনীর মতো তেদর আর জেদি হবে? জেদ শব্দের সাথে মেয়েদের সম্পর্ক কি? এসব জেদ আর তেজ মেয়েদের সাথে যায় না। আরহাম 2 বার বড় করে শ্বাস নিল। রাগ কিছুটা নিয়ন্ত্রণে আসতেই মিরন আর টিটুকে দেখে বলল, চল বাইরে চল। মিরন আর টিটু চুপচাপ মাথা নামিয়ে বাইরে বেরিয়ে এলো। ওয়াজিদ বাইরেই হাঁটাহাঁটি করছিল। আরহামকে দেখতেই সে এগিয়ে এলো। আরহাম কপালে ভাঁজ ফেলে জানতে চাইল, তুই এই খবর কোত্থেকে পেয়েছিস ওয়াজিদ? ওয়াজিদ ক্ষীণস্বরে উত্তর দিল, আমি মালিবাগ এসেছিলাম একটা কাজে। তখনই মানুষের ভিড় দেখে কৌতূহলবশত এগিয়ে গিয়েছিলাম। তখনই পুরো ঘটনা বুঝতে পারলাম। যখন সামনে থেকে দেখেছিস তখন ওই মেয়ের গালে 2টো কষিয়ে চর বসাতে পারলি না? এত স্পর্ধা পায় কোত্থেকে? ওয়াজিদ চমকে উঠল, আশ্চর্য হয়ে বলল, তাকে মারবো কেন? দোষ তো তোর দলের ছেলেরা করেছে। একটা মেয়েকে ফলো করা কি কোনো ভালো কাজ? আমি তো এখানে নবনীতার কোনো দোষ দেখছি না। আরহামের চোখের চোখ রেখে এক নজর দেখে নিল। বিদ্রুপ করে বলল, বাপরে, খুব নবনীতার গান গাওয়া হচ্ছে দেখছি। জাস্ট শাট আপ আরহাম। সবকিছু নিয়ে ক্রিটিসাইজ করা বন্ধ কর, ফর গড সেক। এক প্রকার চেঁচিয়ে উঠল ওয়াজিদ। ওকে, যেমনটা তুই বলবি। আরহাম মেকি হেসে জবাব দিল। আরহাম পাশ ফিরল। টিটু আর মিরন একেবারে রোবটের মতো দাঁড়িয়ে আছে, না নড়ছে না কিছু বলছে। আরহাম গলখাকারি দিল, ভরাট কণ্ঠে বলল, এই যে রোমিওদের দল, এসব দাফালিং আর কতদিন চলবে? রোজ রোজ তোদের থানা থেকে ছুটিয়ে নিতে আসবে কে? কাল থেকে একটু সীমার মধ্যে থাকবে, কেমন? দুজন রোবটের মতো মাথা নেড়ে জানালো তারা এখন থেকে নিজেদের সীমার মধ্যে থাকবে। আরহাম প্রসন্ন হেসে বলল, গুড, মনে থাকে যেন। সোজা বাড়ি যা। ছেলে দুটো মাথা নেড়ে থানার গেট দিয়ে বেরিয়ে এলো। আরহাম 2 হাত বগল দাবা করে মিনিটখানেক থানার প্রাঙ্গণে শটান হয়ে দাঁড়িয়ে রইল। মাঝখানে আবার ট্রাউজারের পকেট থেকে মুঠোফোন বের করে সেখানটায় সময় দেখে নিল। ওয়াজিদ আর চোখে পুরোটা সময় তার কার্যকলাপ দেখে গেল, তবে মুখ ফুটে কিছু বলল না। দুজনের মধ্যে কিছু সময় স্নায়ুযুদ্ধ চলার পর শেষে আরহামকে সে কণ্ঠ পরিষ্কার করে বলল, চল গাড়িতে এসে বস, এখানে ভীষণ রোদ, গরম লাগছে আমার। 16 বছর বয়সী কিশোরী মেয়েটির ভয়ে গুটিয়ে যাওয়া শরীরটা তখনও থরথর করে কাঁপছিল। দাঁতে দাঁত ঘর্ষণের দরুন মুখ থেকে অদ্ভুত ধরনের শব্দ বের হচ্ছিল। নবনীতা শুভ্রানের গায়ে একটা কাঁথা মেলে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ্রার ভয় তটস্থ শরীরটা বোনের শক্ত আলিঙ্গনে বেড়াল ছানার মতো মিইয়ে গেল। সে 2 চোখ দিয়ে অনর্গল পানি ছেড়ে বলল, আপাই, আমার খুব ভয় করছে। চলো না আপাই, আমরা শহর ছেড়ে কোথাও পালিয়ে যাই। সুভি, ছোটখাটো একটা ধমক দিল নবনীতা। এসব কেমন কথা সুভি? আমরা কেন পালাবো? দোষ কি আমাদের? শোন সুভি, পৃথিবীটা অত সোজা না। অমন বিড়ালের মতো থাকলে না শহর কিংবা গ্রাম কোথাও গিয়ে বাঁচতে পারবি না। একটু শক্ত হতে হবে সোনা। আমার তো কোনো পাপ করছি না আমরা, তাই না? তাহলে আমরা কেন পালাবো? পাপ করছে তারা যারা বিনা দোষে একটা নিরপরাধ মেয়ের জীবনে অশান্তি সৃষ্টি করছে। আমরা কেন তাদের ভয় নিজেকে গুটিয়ে নিব? কতবার গুটিয়ে নিব আর কতবার
পিছু হটলে তারা খুশি হবে, বলতে পারিস আমায়? শুভ্রানীর তরফ থেকে কোনো উত্তর আসে না। সে কেবল তার হাতের বন্ধন আরও দৃঢ় করে। আপাইয়ের দুর্বল শরীরটায় কেমন যেন আদর আদর গন্ধ মিশে আছে। শুভ্রা কি সত্যি সত্যি কোনো বেড়াল, না হয় সবকিছুতে এত ঘ্রাণ খুঁজে নেয় কেমন করে? শুভ্রা আপায়ের জীর্ণশীর্ণ শরীরের ওপর নিজের সমস্ত ভার ছেড়ে পড়ে রইল দীর্ঘ সময়। নবনীতা তাকে সরালো না, বরং আরেকটু কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু এঁকে দিল। শুভ্রা কেবল বয়সেই বেড়েছে, আচরণে এখনও সেই ছোট্ট শুভি রয়ে গেছে। ছোটবেলায় যেমন বিলি কেটে দিলে কয়েক মিনিটেই ঘুমিয়ে কাদা হতো, এখনও তাই। দেখা গেল 10 মিনিট পরেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। নবনীতা সাবধানে তার মাথাটা বালিশে রেখে নীরবে উঠে এলো। চিত্রা ফ্লোরের ওপর তার খেলনা বিছিয়ে হাঁড়ি পাতিল খেলছিল। নবনীতা পা টিপে টিপে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। পেছন থেকে তাকে চমকে দেওয়ার জন্য অকস্মাৎ শব্দ করে উঠল, ভাউ। চিত্রা সত্যি সত্যি ভয়ে কেঁপে উঠল। নবনীতা খিলখিল করে হেসে ওঠে, তাকে জড়িয়ে ধরল। তার লাল লাল গাল দুটোতে খুব দ্রুত চুমু খেয়ে বলল, কিরে, ভয় পেয়েছিস চিত্র? চিত্রা ভয় পেয়েছি নাকি বোঝা গেল না। তার মুখে ভয়ের কোনো ছাপ নেই, তবে চোখ দুটোতে কেমন অদ্ভুত মুগ্ধতা মেশানো আছে। নবনীতা হাসি থামিয়ে ভ্রু উঁচু করে বলল, কি রে, অমন হাঁ করে কি দেখছিস? আপাইকে কি আজ প্রথম দেখছিস? চিত্রা উত্তর না দিয়ে উল্টো হাত বাড়িয়ে নবনীতার গালে আঙুল ছোঁয়ালো। নবনীতা বোকা বোকা মুখ করে চুপচাপ বসে রইল। চিত্রার চোখ দুটো হুট করে কেমন ঝকমক করে উঠল। সে চোখ বড় বড় করে বলে ফেলল, তুমি যখন হাসো তখন তোমাকে সিন্ড্রেলার মতো লাগে আপাই। 24 বছরের একটা বাঙালি মেয়ের সাথে যখন ফ্রান্স পুরাণের কোনো অনিন্দ সুন্দর কাল্পনিক চরিত্রের তুলনা করা হয়, তখন তার জবাবে ঠিক কী বলতে হয় তাও একটা 6 বছর বয়সী বাচ্চাকে সেটা নবনীতার জানা নেই। সে উত্তর না দিয়ে কেবল ফ্যাল চোখে চিত্রার উৎসুক আর প্রাণবন্ত মুখটার দিকে তাকিয়ে রইল। চিত্রা ইদানিং নিজ থেকে একটু একটু পড়তে পারে। তাকে গত মাসে নবনীতা বেশ কিছু গল্পের বই কিনে দিয়েছে। সেখানে সিন্ড্রেলার গল্পটাও ছিল। খুব সম্ভবত শুভ্রানী তাকে এই গল্পটা পড়ে শুনিয়েছে। চিত্রা আরও একবার বলল, পড়ি আপাই, তুমি সত্যি সিন্ড্রেলার মতো দেখতে। নবনীতা চোখ পাকালো, জানতে চাইল, তুই কেমন করে জানলি সিন্ড্রেলা দেখতে কেমন ছিল? চিত্রা হাত নেড়ে নেড়ে বলল, শুভি আমায় বলেছে সিন্ড্রেলা দেখতে একেবারে পরীর মতো। নবনীতা হতভম্ব হয়ে কিছুক্ষণ তার দিকে দেখে পরক্ষণেই আবার খিলখিল হাসিতে ভেঙে পড়ল। হাসতে হাসতে তার চোখে জল এসে গেল। চিত্রা হাঁ করে সেই দৃশ্য দেখল। তার আপাই এত সুন্দর, অথচ সে এর আগে কোনোদিন খেয়াল করেনি। সে লাজুক হেসে বলল, তোমাকে সব সময় সিন্ড্রেলা লাগে না আপাই, যখন তুমি হাসো তখনই তোমাকে সিন্ড্রেলার মতো লাগে। নবনীতা আজ অনেকদিন পর প্রাণ খুলে হাসল। হাসতে হাসতে তার গাঢ় খয়েরি চোখে কয়েকবার পানি এসে জমল। সে হাসাহাসি মুখ করে চিত্রাকে বলল, না রে সোনা, আমি সিন্ড্রেলা নই। আমার জুতো সব আমার কাছেই আছে, কোনোটাই হারায়নি। জুতো হারাতে হবে না, তোমার রাজকুমার তোমাকে এমনিতেই চিনে ফেলবে, জুতো লাগবে না। সিন্ড্রেলা তো পরীদের সাহায্য নিয়েছিল, আর আপাই তো নিজেই পরী। আমার আপাইকে রাজকুমার নিজেই খুঁজে নিবে। নবনীতা ঠোঁট টিপে হাসলো, দুষ্টুমি করে বলল, তা আমারও বুঝি রাজকুমার আছে? চিত্রা জেদ ধরল, জোর গলায় বলল, আছে, সত্যি সত্যি আছে। দেখবে সে তোমাকে টুপ করে ধরে নিয়ে যাবে, তারপর টুস করে বিয়ে করে নিবে। নবনীতা হাসতে হাসতে প্রশ্ন করল। চিত্রার মনক্ষুণ্ণ হলো। সে মন খারাপ করে বলল, ভালো লাগে না আপাই, সব কিছুতেই তুমি মজা করো। নবনীতা আবারও চট করে তার দুই গালে চুমুকে তাকে জাপটে ধরে জড়িয়ে বলল, আচ্ছা আর মজা করবো না, এবার তাহলে সত্যি কথা বলি। এসব সিন্ড্রেলা ফিন্ড্রেলা বলতে না বাস্তবে কিছুই নেই, ওইগুলো সব গল্প। বাস্তবে না সিন্ড্রেলা আছে, না রাজকুমার আছে, আর না আছে সিন্ড্রেলার জাদুর জুতো। নবনীতা চুলগুলোকে কোনো রকম খোপায় বেঁধে চিত্রার খেলনাগুলো হাতে নিয়ে নিয়ে দেখল। অথচ সে জানল না পরিণামের সিন্ড্রেলার রাজকুমার সত্যিই এসে গেছে। বোকা নবনী বুঝল না জুতো না হারালেও সিন্ড্রেলা হওয়া যায়। তবে সব রাজপুত্র তো আর একরকম হয় না। নবনীতার রাজপুত্র একটু ভিন্ন, কিছুটা এলোমেলো, কিছুটা মাথা গরম, আবার কিছুটা একরোখা।
রিমির কলটা প্রথমবারে নবনীতা ধরতে পারেনি। গোসল শেষে যখন সে ফোনটা হাতে নিল তখন নিজ থেকে আবার কল দিল তাকে। রিমি জানালো আজ বিশ্ববিদ্যালয়ে একবার আসতে হবে, একটা ফর্ম পূরণ করতে হবে। নবনীতা কলটা রেখে আলমারি ঘেটে একটা গেরুয়া রঙের কামিজ বের করলো। জামা পরে সে প্রথমেই সাদেক সাহেবের ঘরে গেল। সাদেক সাহেব যখন আধ শোয়া হয়ে পত্রিকা পড়ছিলেন, নবনীতা দরজার সামনে দাঁড়িয়ে চাপা স্বরে বলল, মামা আসি। সাদেক সাহেব পত্রিকা থেকে চোখ সরিয়ে নবনীতাকে দেখা মাত্রই উঠে বসার চেষ্টা করলেন। নবনীতা এক ছুটে তার কাছে গিয়ে তার কাঁধে দুহাত রেখে বারণ করলো, আহা মামা, করছোটা কি? উঠতে হবে না, শুয়ে থাকো তুমি। সাদেক সাহেব আর ওঠার জন্য কোনো তাড়া দেখালেন না, উল্টো নবনীতার দুই হাত নিজের দুই হাতে আঁকড়ে ধরলেন। ক্ষীণ কণ্ঠে বললেন, কেমন আছিস পরিমা? নবনীতা নিশ্চুপ হাসলো, মিষ্টি করে জবাব দিল, আমি ভালো আছি মামা। তুমি কি রাগ হয়েছো গত 2 দিন তোমার কাছে আসিনি বলে? আমার না খুব মাথা ব্যথা ছিল মামা, তুমি কষ্ট পাওনি তো? সাদেক সাহেব মলিন মুখে হাসলেন, কাশতে কাশতে বললেন, রাগ কেন করবো মা? তুই বাদে আর আমার কাছে আসে কে? নবনীতা মিনিট কয়েক সেভাবেই চুপ করে বসে রইল। তারপর মেঝের দিকে চোখ নামিয়ে ধীরে ধীরে বলল, মামা তুমি চিন্তা করো না, আমি চাকরি খুঁজছি। ভালো বেতনের একটা চাকরি পেলেই তোমার অপারেশন করাবো। এরপর আর তোমায় এমন সারাদিন শুয়ে থাকতে হবে না, তুমিও সবার মতো করে হাঁটবে। একটু অপেক্ষা করো মামা, চাকরিটা শুধু পেতে দাও আমায়। সাদেক সাহেব আলতোছে চোখ মুছলেন। নবনীতা আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে মামা, তুমি কাঁদছো কেন? সাদেক সাহেব কান্না থামালেন, দুটো তপ্ত শ্বাস ছেড়ে বললেন, কাঁদছি না রে মা, তোর কথা ভাবছি। এই যে আমরা এতগুলো মানুষ তোর উপর বোঝা হয়ে আছি, আর তুই কত হাসি মুখে সবকিছু সামনে নিচ্ছিস। এইটুকু শরীরটার উপর আর কত অত্যাচার করবি? আমার চেয়ে চিকিৎসাটা তোর বেশি প্রয়োজন পড়ি। আহ মামা, রাখো তো এইসব কথা, আমি একদম সুস্থ আছি। নবনীতা কিছু সময় নীরব থেকে আবার নিজ থেকে বলতে লাগলো, বাবা মার মৃত্যুর পর পৃথিবীটা কেমন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মামা। তখন সুভি আর চিত্রকে নিয়ে আমার মনে হচ্ছিল আমি কোনো মরুভূমিতে দাঁড়িয়ে আছি, শুকনো মরুভূমি, ধুধু প্রান্তর, চারিদিকে কোথাও কেউ নেই। সেই দিনগুলোর মতো অসহায় আমার আর কোনো দিনও লাগেনি মামা। মা নেই, বাবা নেই, মাথার উপর কোনো ঠাঁই নেই। সেই চরম দুর্দিনে তুমি আমাদের একটা ঠাঁই দিয়েছো মামা, মাথার উপর একটা ছাদ জোগাড় করে দিয়েছো। তোমার অসুস্থতার আগ পর্যন্ত তুমিই আমাদের আগলে রেখেছো, কোনোদিনে একটাও মন্দ কথা বলোনি। অসুস্থ হওয়ার পরেও তোমার অনুপস্থিতিতে চিত্র আর সুবিকে দেখে রেখেছো। তুমি বাদে আমাদের আর কে আছে মামা? আমরা কি করে তোমাদের অবদান বলতে পারি বলো? সাদেক সাহেব জড় পদার্থের মতো নিশ্চুপ বসে রইলেন। নবনীতার কণ্ঠ জড়িয়ে আসলো, কিন্তু চোখ দিয়ে সামান্য জলও এলো না। সেই দুটো চোখে সাদেক সাহেব বহু বছর ধরে জল দেখেননি। সাদেক সাহেব টের পেলেন মেয়েটি অনন্যা। প্রেম আর প্রতিবাদের এক অনন্য মেলবন্ধনে তার নারীসত্তাটি ঝলমল করে ওঠে। দুই বোনের জন্য তার ভেতরে আদর আর ভালোবাসার কোনো সীমা নেই। ঠিক একইভাবে অন্যায়ের প্রতিবাদে তার মধ্যে প্রতিরোধ আর বিদ্রোহের কোনো কমতি নেই। সে সত্যিই পরী, মানুষের মাঝে মিশে থাকা একটা চমৎকার সুন্দর পরী। সাদেক সাহেব আবারও তার আগের কথার পুনরাবৃত্তি করলেন, শ্বাস টেনে টেনে বললেন, নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করিস না পরি, পারলে এই সপ্তাহে একবার চেক আপটা করিয়ে নে। নবনীতার হাসাহাসি মুখটার হাসি মিলিয়ে গেল সহসা। সে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে তার ভ্যানিটি ব্যাগটা এক পলক দেখল। এই মাসে তার হাতে একটা টাকাও অবশিষ্ট নেই। যাতায়াতের জন্য 108 টাকা আছে বোধহয়। বাকি টাকা পুরোটাই খরচা হয়ে গেছে। ডাক্তার দেখানোটার সম্ভব না, অন্তত এই মাসে না। সে সাদেক সাহেবের হাত থেকে তার দুটো হাত ছাড়িয়ে নিয়ে নীরবে উঠে দাঁড়ালো। মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে মামা, দেখাবো ডাক্তার। এখন আমি আসি, ভার্সিটিতে একটা কাজ আছে। তুমি কিছু খাবে? কিছু খেতে ইচ্ছে হয়? আমি আসার সময় নিয়ে আসবো কিছু। সাদেক সাহেব হাত নাড়লেন, ব্যস্ত হয়ে বললেন, আমার কিচ্ছু লাগবে না পরি, তুই তোর চেক আপটা করা মা। নবনীতা কথা না বাড়িয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। যাওয়ার পথে মনে করে একটা প্যারাসিটামল খেয়ে নিল। কাল রাত থেকেই তার মাথা ব্যথা। বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পৌঁছাতে তার ঘন্টাখানেক লেগেছে। এই রাস্তায় বাস চলে না। হাঁটতে হাঁটতে তারপর পা ছিঁড়ে যাচ্ছিল। অবশেষে তার পথ ফুরালো। নবনীতা তার গন্তব্যে পৌঁছলো। কার্জন হলের ভেতরে প্রবেশ করেই নবনী চারদিকে চোখ বুলিয়ে রিমিকে খোঁজার চেষ্টা করলো। শেষটায় বাধ্য হয়ে তাকে কল করলো। রিমি কল ধরেই চেঁচালো, ডান দিকে ফিরে নবনী, এই যে আমি, লাল কুর্তি। নবনী ফোন কানে চেপেই ডান দিকে ফিরল।
অনেক দূরে লাল জামা গায়ে একটা মেয়েকে দেখা যাচ্ছে। নবনী থেকে তার দূরত্ব এতটাই বেশি যে নবনীতার মুখটাও স্পষ্ট দেখতে পাচ্ছিল না। রিমি প্রায় দৌড়াতে দৌড়াতে ছুটে এলো। নবনীতার মুখোমুখি হতেই কপট রাগ দেখিয়ে বলল, নবনী, তুই কি কোনোদিনই সময় মতো আসতে পারিস না? কতক্ষণ ধরে বসেছিলাম আমি। নবনীতা কথা না বাড়িয়ে অফিস কক্ষের দিকে এগিয়ে গেল। যেতে যেতে বিরক্ত মুখে বলল, এখন তো এসে গিয়েছি, এখন চল। এমনিতে মাথা ঘুরছে, আগে কাজটা শেষ করে নিই। অফিস থেকে ফর্ম তুলে সেটা পূরণ করে পুনরায় অফিসে জমা দিতে আরও ঘন্টাখানেক সময় লাগলো। কাজ শেষ হতেই রিমি প্রস্তাব দিল টিএসসির মোড়ে যাওয়ার। নবনীতা এক হাত মাথায় চেপে কাপা গলায় বলল, আজ না রে রিমি, ভীষণ মাথা ব্যথা করছে আজ। রিমি আর জোরাজুরি করল না। নবনীতা জোরাজুরির মেয়ে না, তাছাড়া সে মিথ্যা বলে না। সে সত্যি অধিকাংশ সময় অসুস্থ থাকে। রিমি আলতো করে তার হাতটা নবনীতার কাঁধে রাখলো। এই সামান্য সহমর্মিতায় নবনীতার মুখটা খুশি খুশি হয়ে গেল। সে একগাল হেসে রিমির গাল টেনে বলল, খুব সুখী হ রিমি। আচ্ছা একটা কথা, বাড়িতে যে বলছিলি বিয়ের আলোচনা চলছে, সেটা কত দূর? গত সপ্তাহে ছেলেপক্ষ দেখতে এসেছিল, মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে এইবার। আরে বাবা, চমৎকার ব্যাপার তো। বিয়ে করে আবার আমায় ভুলে যাসনি রিমি। রিমি ম্লান হাসলো, সাইড ব্যাগের ফিতা টানতে টানতে বলল, কেবল কথাই চলছে, এখনো কিছু শিওর না। শিওর হলে সবার আগে তোকেই জানাবো। জবাবে নবনীতাও মিষ্টি করে হাসলো। রিমি হচ্ছে গোলাপজামের মতো মিষ্টি একটা মেয়ে। শহরে তাদের একটা বাড়িও আছে। রিমির বিয়ে নিশ্চয়ই রাজপুত্রের মতোই কারোর সাথে হবে। নবনীতা চায় রিমি সুখে থাকুক, ভালো থাকুক। অসহ্যকর পৃথিবীতে যে গুটি কয়েক মানুষকে নবনীতার ভালো লাগে, তাদের মাঝে রিমি একজন। রিমির কাছ থেকে বিদায় নিয়ে নবনীতা সোজা সিটি কলেজের পথ ধরল। দোয়েল চত্বরে আসতে যানবাহনের বিশাল লাইন দেখে আপনা আপনি তার কপালে ভাঁজ পড়ল। সিএনজি আর গাড়ির ভিড়ে ঠিকমতো পা ফেলা যাচ্ছে না। মাথার উপর সূর্যের তেজ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে। নবনীতা এক হাত শক্ত করে মাথায় চেপে ধরল। ব্যাগের মধ্যে পানির বোতল রাখা ছিল। সে ঢকঢক করে একটানে পুরোটা পানি খেয়ে শেষ করলো। চারদিক থেকে গাড়ি আর সিএনজির হর্নে এলাকাটা মুহূর্তে মাছ বাজারের রূপ নিয়েছে। সে কোনো রকম এলোমেলো পা ফেলে সামনে এগিয়ে গেল। সিগন্যালে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যটিকে জিজ্ঞেস করলো, সামনের রাস্তা তো ফাঁকা, তাহলে গাড়ি থামিয়ে রেখেছেন কেন? পুলিশ সদস্যটি পান চিবোতে চিবোতে দাঁত বের করে জবাব দিল, শাহবাগে আজ সমাবেশ চলছে, তাই এই রাস্তায় ঘন্টা দুয়েকের জন্য যান চলাচল বন্ধ। নবনীতা হতবুদ্ধি হয়ে তার কথা শুনল। অভিব্যক্তি দেওয়াও তার জন্য দুষ্কর। এরকম একটা ব্যস্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকতে পারে, তাও এত ঠুনকো কারণে? একটু পর যখন সে বুঝতে পারল ট্রাফিক পুলিশ সত্যি সত্যি 2 ঘন্টা রাস্তা ব্লক করে রাখবে, তখন তার মেজাজ ভয়ঙ্কর রকম বিগড়ে গেল। সে ক্ষুব্ধ স্বরে বলল, এসব কি ধরনের খেয়াল খুশি? সমাবেশ সম্মেলন যা খুশি হোক, তাই বলে রাস্তা ব্লক করবে? রাস্তা কি কারো পৈতৃক সম্পত্তি? ট্রাফিক পুলিশটি তার কথা কানেও তোলেনি। উল্টো এমন ভাব করলো যেন নবনীতার কথায় সে ভীষণ বিরক্ত। নবনীতা পেছন ফিরে বিস্তীর্ণ গাড়ির সারি দেখে আবার সামনে ফিরে ট্রাফিক পুলিশের বুথের দিকে এগিয়ে গেল। সেখানে 2 জন পুলিশ অফিসার ছিল। নবনীতা তাদের কাছে অভিযোগ করলো, জানতে চাইল ঠিক কোন আইনে ঘন্টার পর ঘন্টা এভাবে রোড ব্লক করা হয়েছে। এটা অন্যায়, স্পষ্ট অন্যায়। প্রথমে তার দিকে যে পুরুষ সদস্যটি এগিয়ে এলো, তার বুকের কাছে ব্যাচের ওপর নাম লেখা মোবারক। মোবারক নামের মাঝবয়সী লোকটা তার সামনে এসে দায়সারা ভাব নিয়ে বলল, দেখুন ম্যাডাম, আমাদের এসব নিয়ে বলবেন না। আমরা কেবল উপর মহলের অর্ডার মেনে চলি। উপর মহলের নির্দেশ আছে, সমাবেশ শেষ হওয়া পর্যন্ত গাড়ি ছাড়া যাবে না। নবনীতা বাকরুদ্ধ হয়ে শুধু তার কথা শুনে গেল। তারপর বিনা বাক্য ব্যয়ে চুপচাপ সেখান থেকে সরে এলো। কয়েকটা গাড়ি থেকে যাত্রীরা বেরিয়ে এসে ট্রাফিক পুলিশদের সাথে তর্কে জড়িয়েছে। তবে পুলিশ সদস্যরা অনড়। উপর মহলের আদেশ না মানলে চাকরি থাকবে না। নবনীতা চলেই যাচ্ছিল, ঠিক তখনই কয়েকটা গাড়ি পেছনে কেন একটা গাড়ি বিকট স্বরে কারো আর্তনাদের শব্দ তার কানে এলো। ভেতরটা ছ্যাদ করে উঠল সাথে সাথে। এই আর্তনাদগুলো নবনী সহ্য করতে পারে না। তার মাথা ঘুরে গলা শুকিয়ে যায়। মনে হয় এক্ষুনি সে জ্ঞান হারিয়ে ফেলবে। লোকজন ইতোমধ্যে গাড়ি থেকে বেরিয়ে আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করলো। ভিড়ের মধ্যে থেকেই কেউ একজন বলে উঠল, ভাই, পেছনে অ্যাম্বুলেন্স, অ্যাক্সিডেন্টের রোগী। সময় মতো হাসপাতালে না নিলে পথেই মারা যাবে।
মুহূর্তেই চারদিকে গুঞ্জন শুরু হলো। কেউ কেউ ঘটনা দেখতে এগিয়ে এলো, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো, কেউ বা আবার নানা রকম পরামর্শ দিল। অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ির জানালা গলিয়ে মাথা বের করে জানালেন গাড়িটা কোনো রকমে ঘুরিয়ে অন্য রাস্তায় নিতে পারলেও হবে, অন্তত সেই ব্যবস্থাটা যেন করা হয়। কিন্তু দেখা গেল রাস্তার অবস্থা এমন যে গাড়ি ঘোরানোর জায়গা পর্যন্ত নেই। নবনীতা ভঙ্গুর কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল। গাড়ির ভেতর থেকে একটা মেয়ে হাউমাউ করে কাঁদছে, একটু পরপর আর্তনাদ করে যাচ্ছে। প্রচণ্ড গরমে চারদিকে হাঁসফাঁস অবস্থা। 2 দিন আগেই তুমুল বৃষ্টি আর এখন আবার কাঠফাটা রোদ। আচমকা গাড়ি থেকে একটি মেয়ে হুড়মুড় করে বেরিয়ে এলো, তারপর এক দৌড়ে রাস্তার কিনারায় গিয়ে গড়গড় করে বমি করলো। নবনী বোকার মতো শুধু সবকিছু দেখে গেল। সহসা তার চোখ গেল গাড়ির ভেতর। গাড়ির ভেতর একজন পুরুষ যন্ত্রণায় কাতরাচ্ছে, তার মাথা ফেটে অঝোর ধারায় রক্ত গড়াগড়ি খাচ্ছে। কি বিভৎস দৃশ্য! স্ট্রেচারে শুয়ে থাকা লোকটা কথা বলছিল না, কেবল মুখ দিয়ে অদ্ভুত রকম শব্দ করে যাচ্ছিল। শব্দের সাথে সাথে তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। নবনীর গা গুলিয়ে এলো। লোকটার ঘোলাটে চোখ দুটো দেখেই তার অন্তরাত্মা শুকিয়ে গেল। ইস, কতটা কষ্ট পাচ্ছে লোকটা! হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। স্ট্রেচারে শুয়ে গোঙাতে থাকা লোকটা হাত বাড়িয়ে নবনীকে ডাকলো, কাতরাতে কাতরাতে বলল, নবনী, আমার সাহসী মেয়ে শুভ্রি আর চিত্রার খেয়াল রেখো বাবা। বাবা হয়তো থাকবো না, কিন্তু তুমি তাদের পাশে থাকবে আর সবসময় মনে রাখবে বাবা তোমাদের খুব ভালোবাসি। নবনীতা ছিটকে 2 কদম পিছিয়ে গেল। কানের কাছে বিকট শব্দে কুকুরের ডাক ভেসে আসছে। আকাশে মেঘের গর্জন, সেই গর্জনের সাথে মাঝবয়সী লোকটার আর্তনাদ ভেসে এলো। পালাও পরি, সুপ্রিয়া আর চিত্রকে নিয়ে দূরে কোথাও চলে যাও। বাবা হয়তো থাকবো না, কিন্তু বাবার মেয়েরা থাকবে। পালাও পরি, তুমি আমার সাহসী মেয়ে। পালাও, পালাও, পালাও। নবনীতা 2 হাত কানে চেপে বিকট স্বরে চিৎকার করে উঠল। পথচারীরা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখা শুরু করলো। প্রচণ্ড তেষ্টায় নবনীর গলা দিয়ে শব্দ পর্যন্ত আসছিল না। নবনীতা আর কোনো দিকে দেখল না। 2 হাতে কান চেপে সে উন্মাদের মতো ছুটল শাহবাগের দিকে। ট্রাফিক পুলিশরা হতভম্ব হয়ে রোবটের মতো দাঁড়িয়ে কেবল দেখল যার যার জায়গায়। নবনী ছুটল তো ছুটতেই থাকলো। তার কান দুটোতে একই শব্দ বারবার এসে ধাক্কা খাচ্ছে, পালাও, পালাও, পালাও।